নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি, 3 দিনের মধ্যে না হলে সিইসি। 3 দিনের মধ্যে যদি শপথ গ্রহণ করানো না যায় কোনো কারণে, তাহলে এরপরে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবে। রাজধানীতে একই পরিবারের 4 জনের মৃত্যু। বিহারি ক্যাম্প থেকে 2 সন্তান সহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ 6 জনের ফাঁসি। ক্ষমা পেলেন রাজসাক্ষী আফজালুল। 12 তারিখ দুটি ভোট কয়টা? একটা হচ্ছে পুরানা বন্দোবস্তকে লাল কার্ড, নতুন বন্দোবস্তকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগত। পুরনো বন্দোবস্তকে লাল কার্ড দেখাতে বললেন ডাক্তার শফিক। ক্ষমতায় গেলে ফ্যাসিস্ট হয়ে উঠবে জামায়াত বললেন ফখরুল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় আসন্ন নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার। চ্যানেল 24কে এই কথা জানিয়েছেন ইসি কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। এদিকে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সংসদ সদস্যদের শপথের ক্ষেত্রে 2টি পথ এখন পর্যন্ত খোলা আছে। একটি, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি তাদেরকে শপথ পড়াবেন। তবে 3 দিনের মধ্যে কোনো কারণে শপথ গ্রহণ করানো যদি না যায়, তাহলে সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করাতে পারবেন নতুন সংসদ সদস্যদের। আইন উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চায় অন্তর্বর্তী সরকার। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা সরাসরি সেই ব্রিফিংয়ে যাচ্ছি। এটা অবশ্যই ব্যাংকের মাধ্যমে হবে, এটা আমি আবার নতুন করে চেক করতে হবে। এলপি গ্যাসের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা আগে 7.5% ট্যাক্স ছিল, সেই ট্যাক্সটাকে আমি আপনাকে আবার পড়ে শোনাই। এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত 7.5% ভিএটি এবং 2% আগাম কর অব্যাহতি প্রদানপূর্বক এলপি গ্যাসের আমদানি পর্যায়ে 7.5% ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মানে এখানে ওই যে 2% যেটা ছিল সেটা আর থাকছে না। এটা জাস্ট আগে যেটা ছিল হলো উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে এই ভিএটিটা ছিল, এখন যেটা করা হচ্ছে এটা আমদানি পর্যায়ে 7.5% ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আমি বোরহানুল আশিকুল স্পেশাল করেসপন্ডেন্ট চ্যানেল 24। আপনারা মানে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় নিয়েছিল 8ই আগস্ট 2024-এ, তো প্রায় 17 মাস হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছিল, মব ভায়োলেন্স নিয়েও ছিল, আবার ব্যাপক অর্ডিন্যান্স হয়েছে, বিভিন্ন জায়গায় সংস্কারের কার্যক্রম হয়েছে। তো সবকিছু মিলে এই সরকারের পারফরমেন্সটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? কতটুকু আপনারা যে আপরাইজিং যেটা হয়েছিল সেই প্রত্যাশাটা আসলে এই সরকার কতটুকু পূরণ করতে পেরেছে 17 মাসে? আমাদের মূল্যায়ন তো আমাদের মতো, বাট আমরা মনে করি যে এটা মানুষই এটা মূল্যায়ন করবে। বাংলাদেশের মানুষ দেখবে যে এই 18টি মাস কিভাবে এই গভর্নমেন্ট দেশকে, তারা এই ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে দেশ সেবা করেছে। আমরা মনে করি যে এই গভর্নমেন্ট তার ঐতিহাসিক ডিউটি পালন করেছে এবং রেকর্ড পরিমাণ অধ্যাদেশ তারা জারি করেছে এবং এমন একটা ভয়ানক একটা অর্থনৈতিক ভঙ্গুর একটা অর্থনীতিকে তারা ইনহেরিট করেছিল, সেটাকে আবার আমি বলবো যে সতেজ করে আবার গ্রোথের প্ল্যাটফর্মে ফিরিয়ে এনেছে। দেশের জন্য
ফরেন পলিসিতে একটা বোল্ড একটা ফরেন পলিসি দিতে পেরেছে, দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এনশিওর করেছে। আপনারা যদি ক্রাইমের ফিগারগুলো দেখেন। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার বক্তব্যের খানিকটা এতক্ষণ আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম। এবারে যাচ্ছি পরের খবরে। রাজধানীর মিরপুরের পল্লবীর বিহারী ক্যাম্প থেকে স্বামী, স্ত্রী এবং 2 সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে ওয়াবদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় জানাতে পারেননি পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আলমগীর জাহান। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট পৌঁছেছে। সরোথাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেশীরা জানান, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশা থেকেই আত্মহত্যা করে থাকতে পারে বলে তাদের ধারণা। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি সাইফুলের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারের ব্যয়ের আদেশ দেওয়া হয়েছে। সেই সাথে মামলার অন্যতম আসামি সাবেক এসআই শেখ আফজালুল হক রাজসাক্ষী হয়ে সত্য প্রকাশে সহায়তা করায় তাকে ক্ষমা করা হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন বিকেলে এক নৃশংস ঘটনা ঘটে আশুলিয়ায়। 6 জনের মরদেহ পুলিশ ভ্যানে তোলার পর দেয়া হয় আগুন। এ ঘটনায় সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যার মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম সহ 14 জনই পুলিশ সদস্য। বৃহস্পতিবার এ মামলার রায়ের জন্য ট্রাইব্যুনালে আনা হয় 8 আসামিকে। রায়ে মৃত্যুদণ্ড দেয়া হয় সাবেক এমপি সাইফুল সহ 6 জনকে। রাজসাক্ষী আফজালুলকে ক্ষমা করেছেন ট্রাইব্যুনাল। বাকিদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। 6 জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 2 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 1 জনকে, যিনি অ্যাপ্রুভার হয়েছিলেন, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। পর্যবেক্ষণ ট্রাইব্যুনাল বলেন, সাধারণ ছাত্রদের আন্দোলনে যেভাবে গুলি করা হয়েছে তাতে মৃত্যুদণ্ড দেয়াই যুক্তিযুক্ত। তাদের এই হত্যাকাণ্ড নৃশংসতাকে গোপন করার জন্য এই ধরনের অপকর্ম করেছিলেন, যেটা বেশ কিছুদিন গোপন রাখতে তারা সমর্থ হয়েছিলেন। কিন্তু আধুনিক প্রযুক্তি এবং ভিডিও প্রকাশের কারণেই আমরা এই তথ্যগুলো আমাদের সামনে আসছে, যার কারণে আমরা তাদেরকে বিচারের আওতায় আনতে পেরেছি। এই এলাকায় আরও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যেটার তদন্ত অব্যাহত আছে। এরাই অসন্তুষ্ট আসামিরা। রায়ের পর্দায় চিৎকার করতে থাকেন তারা। তাদের আইনজীবীরা জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। কোনো সাক্ষী বলতে পারে নাই এবং আমি স্পষ্টভাবে আইও সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এসআই আব্দুল মালেককে কোনো ভিডিওতে, অডিওতে দেখেছেন কিনা বা তার কোনো শব্দ শুনেছেন কিনা। তিনি অস্বীকার করেছেন এবং স্বীকার করেছেন যে তিনি দেখেন। আমাদের এই মামলা প্রসিকিউশন পক্ষ ভীষণভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পরও আমরা এই বিচারে, আমরা এই যে রায় দিয়েছে, এই রায়ে আমরা ভীষণভাবে সংক্ষুব্ধ। রংপুরের আবু সাইদ ও রামপুরায় কার্নিশ থেকে গুলির মামলার রায় অপেক্ষমান আছে ট্রাইব্যুনালে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আসিয়ান সিটির সৌজন্য এবারে জানাবো ভোটের মাঠের খবর। ক্ষমতায় গেলে অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে জোর দেবে বিএনপি। যুক্তরাষ্ট্রের সাময়িকী দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। নয়াদিল্লির সাংবাদিক শাহাদাত স্বাধীনের সাথে কথোপকথনটি বুধবার প্রকাশিত হয়। এতে 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং দেশের ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে পরিকল্পনা এবং অঙ্গীকারের কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি দাবি করেন, বিএনপির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে রাজনৈতিক কর্মসূচি শুধু দলীয় নেতাকর্মীদের মধ্যেই সীমিত ছিল, এখন সব বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। সাক্ষাৎকারে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে 5টি বিশেষ সেবার কথা উল্লেখ করেন বিএনপির চেয়ারম্যান।
জামায়াতের এক প্রার্থীর আচরণ প্রমাণ করে ক্ষমতায় গেলে তারা ফ্যাসিস্ট হয়ে উঠবে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচার এবং গণসংযোগের সময় এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আহ্বান জানান উন্নয়নের স্বার্থে সবাইকে একসাথে থাকার। ৭১-এ এই জামাত ইসলাম পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করছিল। আমার মনে হয় এর একটা ঢোকরা ভুলে দেন নাই। আসেন আমরা সামনের দিনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির সরকার গঠন করতে সাহায্য করি। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করছেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। আমরা এখন সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি সেই মতবিনিময় অনুষ্ঠানে। এমন হতে পারে যে হয়তো 5টা সিট অমুকের বেশি পাওয়া উচিত ছিল বা স্বাভাবিক ছিল, সেটা হয় না বিভিন্ন কারণে। এটা হতে পারে, যে কোনো সময় হয়। আপনাদেরকে আমি এটুকু বলতে পারি, আমি তো দীর্ঘদিন ভারতে ছিলাম। সর্ববৃহৎ গণতন্ত্রের তারা গর্ব করেন নিজেদেরকে নিয়ে। সেখানেও কিন্তু পারফেক্ট কখনো হয় না, কিছু সমস্যা থাকে। এবং যেহেতু আমি দীর্ঘদিন ছিলাম, আমার পরিচিতি বন্ধুত্ব ছিল অনেকের সাথে, কাজে আমি ভিতরের অনেক কিছু জানতে পেরেছি বিভিন্ন সময়। তো আমি আশা করব যে এই যে নির্বাচন সামনে আসছে, এটা অবশ্যই আমাদের জনমতের প্রতিনিধিত্বশীল হবে। শুধু তাই না, মানুষ ভোট দিতে পারবে এবং সেই ভোট প্রপারলি গণনা হয়ে রেজাল্ট হবে। এইটুকু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা হবে। এবং এটা যদি হয়, আমার মনে হয় যে সরকারের অংশ আমি, সেই সরকার একটা সন্তুষ্ট নিয়ে বিদায় নিতে পারে। এই সরকার সব কিছুতে সফল হয়েছে এরকম ক্লেম করার কোনো অর্থ নাই, কোনো সরকারেরই হয় না। এই সরকারের কিছু সাফল্য আছে, কিছু ব্যর্থতা আছে, সেগুলি আপনারা বিচার বিশ্লেষণ করছেন এবং করতে থাকবেন। একটা প্রসঙ্গ আমি বলেছিলাম যে আর কিছু না হোক সরকারের সমালোচনা তো করতে পারছেন। এই একটা ইমপ্রুভমেন্ট অন্তত হয়েছে, যেটা খুব কঠিন ছিল আগে। কারণ আমিও একটু লেখালেখি করতাম, আপনারা জানেন। তো আমি জানতাম যে আমার সীমা কোথায়, কোন লাইনটা আমি পার হতে পারবো না। তো আমার মনে হয়েছে যে ঠিক ওই রকম একেবারে স্যাক্রোস্যাঙ্ক্ট কোনো লাইন এখন নেই। অন্তত পক্ষে ক্রিটিক্যাল হওয়ার সুযোগ ছিল এই 1.5 বছর। ভবিষ্যতে কী হবে সেটা তো পরবর্তী সরকার যেটা আসবে, আমরা আশা করবো যে তারা আমাদের এই সরকার ভালো যা কিছু করেছে সেগুলো তারা গ্রহণ করবেন। যেখানে আমরা ব্যর্থ হয়েছে সেগুলিতে তারা সাফল্য অর্জন করবেন। আমি এই আশা করি যে একটা স্থায়ী সরকার যখন আসবে। আমাদের তো সরকার বাই ডেফিনেশন অস্থায়ী, ইন্টারিম গভর্নমেন্ট। তো এইটুকুই আমার প্রত্যাশা। আমি আশা করব যে আপনারা স্বাধীনভাবে এবং খোলামেলাভাবে কোনো ভয়ভীতি ছাড়া আপনাদের ক্যারিয়ার ফলো করতে পারবেন। এবং মিডিয়া সত্যিকার অর্থেই একটা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে নিজের ভূমিকা যথেষ্ট ভালোভাবে বহাল রাখতে পারবে। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। আমরা এতক্ষণ সরাসরি সেই অনুষ্ঠান দেখাচ্ছিলাম আপনাদের। এবারে যাচ্ছি পরের খবরে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে রাজনীতির পুরনো বন্দোবস্তকে লাল কার্ড দেখাবে জনগণ, এমন মন্তব্য করে জামায়াত আমির বলেছেন তার দল ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের দেশ করবে। চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় এসব কথা বলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। চাঁপাইনবাবগঞ্জে জামাত নেতৃত্বাধীন 11 দলের নির্বাচনী জনসভায় সকাল থেকে নামে নেতাকর্মীদের ঢল। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান পৌঁছানোর আগেই কানায় কানায় পূর্ণ নবাবগঞ্জের সরকারি কলেজ মাঠ। দাঁড়িপাল্লার 3 জন জিতার জন্য এসেছে, সেবা করার জন্য এসেছে, তাদের বলুন জিতুন। আমরা বসবাসযোগ্য মানবিক নিরাপদ বাংলাদেশ করতে চাই। বসবাসযোগ্য মানবিক নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ আমরা করতে চাই। দুপুর 12:30টার কিছু পরে জনসভায় যোগ দেন জামাত আমির। বক্তব্যের শুরুতেই বলেন সারা দেশে দাঁড়িপাল্লা জোয়ার উঠেছে। নির্বাচনে জয়ী হয়ে দেশ সেবার সুযোগ পেলে কৃষি শিল্পে সমৃদ্ধ হবে চাঁপাইনবাবগঞ্জ। ডাক্তার শফিকুর রহমান বলেন 12 ফেব্রুয়ারির নির্বাচনে পুরনো বন্দোবস্তকে বয়কট করবেন ভোটাররা। 12 তারিখ দুটি ভোট কয়টা? একটা হচ্ছে পুরানা বন্দোবস্তকে লাল কার্ড, নতুন বন্দোবস্তকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম। এটার জন্য কি হবে?
হ্যাঁ, গণভোটে কি বলবো? হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের এই নির্বাচনী জনসভায় জেলার 3টি সংসদীয় আসন ঘিরে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। প্রতিশ্রুতি দেন আসছে নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করলে এই অঞ্চলের মানুষ পাবেন একজন মন্ত্রী। এরপর রাজশাহীর গোদাগাড়িতে নির্বাচনী পথসভায় অংশ নেন জামাত আমির। আহ্বান জানান দেশের বাক পরিবর্তন ও সঠিক পথ বেছে নেওয়ার নির্বাচনে সবাইকে সতর্ক থাকার, ক্ষমতায় গেলে সবার জন্য ন্যায় ও ইনসাফের দেশ গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। যারা চাঁদাবাজি করে না, যারা কাউকে কষ্ট দেয় না, যারা দুর্নীতি করে না, যারা মামলা বাণিজ্য করে না, যারা বিভিন্ন ধর্মের মানুষকে হয়রান করে না, তাদেরকে এখন বলা হচ্ছে তাদের। এর আগে দিনের প্রথম জনসভায় নওগাঁয় জামাত আমির জানান দীর্ঘদিন বিভেদের রাজনীতির বলি হয়েছে দেশের মানুষ। আগামীতে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে জামাত ইসলামী। এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এই দেশে যারা বসবাস করেন তারা সকলেই বাংলাদেশের দেওয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন। এইখানে কোনো বৈষম্য চলবে না। এ সময় তিনি অভিযোগ করেন চক্রান্ত করে তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, দোষীদের শনাক্ত করা হয়েছে, অথচ এ নিয়ে নোংরা রাজনীতি করেছে একটি মহল। যারা এই দেশকে গোলাম। রমিজ হোসাইন, চ্যানেল 24, গোদাগাড়ি, রাজশাহী। নির্বাচনের এক সপ্তাহ আগে দলের প্রার্থীদের উপর হামলা, নারী কর্মীদের হেনস্থা এবং প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। আসনের প্রার্থীদের উপরে হামলা করা হচ্ছে, আসনের কর্মীদের উপরে হামলা করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে, পর্দানশীল মাদের বোরখা টেনে খুলে ফেলা হচ্ছে, মুখের কাপড় খুলে নেওয়া হচ্ছে, আর প্রতিবাদ করলে মায়েদের পেটে লাথি মারা হচ্ছে। এখন এক সপ্তাহ আগে যদি জনগণকে এই আশঙ্কা থেকে, ভয় থেকে মুক্ত করা না যায়, তো জনগণ তো নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবে না। জাতীয় নির্বাচন এবং গণভোটে পেশাদারিত্ব এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজধানীর গুলিস্তানে সেনা ক্যাম্প পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটের দায়িত্ব পালনকারী সকল সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা ও সাভারের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ ঢাকা বিভাগীয় কমিশনার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ বিমান বাহিনী। ঢাকার বিমান ঘাঁটি বাসারে ব্রিফিংয়ে এই কথা বলেছেন বিমান প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি জানান, প্রথমবারের মতো সেনাবাহিনীর সাথে ভোটের মাঠে কাজ করবেন তারা। বাহিনীর সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনে পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের। সারা দেশ আজকে নির্বাচনের জন্য প্রস্তুত। আর মাত্র 7 দিন বাকি। এখন যেটাকে বলে শেষ পর্যায়ে যেসব প্রস্তুতি নিতে হয় সেই পর্যায়ে আমরা চলে এসেছি। তো এই মুহূর্তে আমরা আজকে হচ্ছে 5 তারিখ, আমরা আগামী 2 দিন পরেই আমাদের বিশেষ করে ডিপ্লয়মেন্ট যেটা হওয়ার কথা, প্রাক এবং পরবর্তী নির্বাচনের যে ডিপ্লয়মেন্ট, সেই ডিপ্লয়মেন্টটা আমরা করব। ইভিনিংয়ে চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। সহকর্মী, শুভানুধ্যায়ী আর স্বজনদের শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো চ্যানেল 24-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ চক্রবর্তী ফিজুকে। রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া টাওয়ার প্রাঙ্গণে আনা হয় তরুণ চক্রবর্তীর মরদেহ। এ সময় তাঁর স্মৃতি ও কাজ স্মরণে অনেকেই হয়ে পড়েন আবেগ আপ্লুত। শেষবারের মতো তরুণ চক্রবর্তী ফিজু প্রিয় কর্মস্থলে, যে কর্মস্থলের প্রশাসনিক শৃঙ্খলায় যার ছিল তীক্ষ্ণ নজর,
কর্মীদের ভালো মন্দ দেখভালে যিনি ছিলেন অন্তঃপ্রাণ, তাকেই অশ্রুসিক্ত চোখে জানানো হলো বিদায়। রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে ৭৬ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চ্যানেল 24 এর প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ চক্রবর্তী ফিজো। বৃহস্পতিবার টাইমস মিডিয়া টাওয়ার প্রাঙ্গণে তার প্রতি শ্রদ্ধা জানান চ্যানেল 24, দৈনিক সমকাল ও হামিম গ্রুপের কর্মকর্তা কর্মচারী এবং ঊর্ধ্বতনরা। ছিলেন পরিবারের সদস্যরাও। সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রতিষ্ঠানের কল্যাণে এই বীর মুক্তিযোদ্ধার অবদান। আপনারা একসাথে যখন চ্যানেল শুরু করেছেন, সেই চ্যানেলটা অনেক বড় একটা পর্যায়ে চলে গেল। সেখান থেকে সেই যে একটা গর্ব, বাবার গর্ব ছিল যে আমার সন্তানেরা, আমার নাতি নাতনিরা একটা জায়গায় নিয়ে গেছে, সেরকম একটা গর্ব। তিনি চিরকালের জন্য আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন, কিন্তু আমি মনে করি আমাদের হৃদয়ে তার স্মৃতি অমলিন থাকবে। এমডি আজাদ আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কেন দাদাকে রেখে রেখে চলে যান। তা আমি বললাম, দেখো, একবার গণস্বাস্থ্যকে দান করে দিয়েছি তোমার দাদাকে, এবার তোমাকে আমি দান করে দিলাম, তোমার কাছেও সারা জীবন থাকবে। এই সারা জীবনের আজকে শেষ। চ্যানেল 24 এর প্রতিষ্ঠা লগ্ন থেকেই যুক্ত ছিলেন তরুণ চক্রবর্তী ফিজো। তার দিক নির্দেশনা ও কর্মীদের নিরলস পরিশ্রমে চ্যানেল 24 আজ সবচেয়ে বেশি মানুষের প্রিয় চ্যানেলের খ্যাতি পেয়েছে। তার পুরোটাই ছিল একটা আদর্শের প্রতীক। এই চ্যানেলটা উনি নিজে হাতে গড়েছেন, কখনো কোনো মিথ্যার আশ্রয় নিয়েছেন, কোনো ছলছাত্রি করেছেন, কোনো কিছুই আমি ওনার মধ্যে দেখিনি। এরকম আদর্শবান মানুষ। গণমাধ্যম ব্যবস্থাপনা ও সম্প্রসারণে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেয়া এই গুণী মানুষটি পৃথিবী থেকে বিদায় নিলে 1950 সালে দিনাজপুরে জন্ম নেন তরুণ চক্রবর্তী। এক ছেলে ও এক মেয়ের জনক। 1970-এর দশকে গণস্বাস্থ্য কেন্দ্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, খবরের শুরুতে আপনাদের জানিয়েছিলাম রাজধানীর মিরপুরে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মিরপুর 11-তে বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে স্বামী, স্ত্রী এবং 2 সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। জিনিয়া, আপনার কাছে জানতে চাই ঘটনাটা কিভাবে ঘটলো বিস্তারিত, এবং এই মুহূর্তে আপনি সেখানে কি দেখছেন? শরীফ, রাজধানীর মিরপুরে ওয়াবদা রোডের বিহারি ক্যাম্পের যেই বাড়িটিতে এই স্বামী স্ত্রী একই পরিবারের যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই বাড়িটি যদি আমি আপনাকে একটু দেখাই, টিন শেডের একটি বাড়ি, এবং এখানে ভিড় করে আছে আসলে কিছুক্ষণ আগে, অর্থাৎ পল্লবী থানার পুলিশ কিন্তু লাশগুলো ঢাকা মেডিকেল থানার মর্গে নিয়ে গিয়েছে। আমি আপনাকে একটু দেখাতে চাই, ঠিক আপনি দেখতে পাচ্ছেন এই বাড়ি থেকেই কিন্তু 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। এবং যে বিষয়টি আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে, এখানে যারা স্থানীয় আছেন তারা কিন্তু একটি বিষয় বলেছেন যে এই তাদের আর্থিক সংকটে বেশ কিছুদিন থেকে তারা ভুগছিল, এবং তাদের এক ধরনের হতাশা ছিল, এবং তারা যেটি বলছেন যে এই যে 2 সন্তান সহ তারা আসলে বেশ কিছুদিন থেকেই তারা অর্থনৈতিক সংকটে ছিল, ঋণের চাপে জর্জরিত ছিল, এবং তারা আসলে এক ধরনের অসহায় জীবনযাপন করছিল। এবং যিনি মাসুম, যিনি মারা গেছেন, অর্থাৎ মানে যিনি সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তিনি অটোরিকশা চালাতেন, এবং স্ত্রী কিন্তু শেষে ঋণের চাপ বইতে না পেরে কিন্তু তিনি বাড়িতে কাজ করতেন। আমাদের সাথে আছেন নিহত যিনি মাসুম মারা গিয়েছেন, তার যিনি ফুফাতো ভাই, তিনি মান্না আছেন আমাদের সাথে। আমি একটু কথা বলবো আপনার সাথে। মান্না, আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনি তো এখানে থাকতেন না, পুরো ঘটনাটি বা আপনার কি আগে থেকে কোনো কিছু এই যে তারা ঋণের চাপ ছিল বা ঋণের বোঝা ছিল বা অর্থনৈতিক সংকট, যেহেতু আপনি ফুফাতো ভাই, আপনি আসলে জানতেন কিনা স্বজন হিসেবে, বা আসলে কি হতে পারে বলে আপনি মনে করেন? আমাদের কাছে এরকম কোনো তথ্য সে দেয়নি, এবং যতটুকু আমরা জানতে পেরেছি তা পরিবারের লোকজন হিসাবে যে সে অভাব অনটনে ছিল, আর রিক্সা চালক, সে রিক্সা চালায় যে আয় উপার্জন করতো সেটা দিয়ে তার সংসারে ঠিকঠাক মতো চলছিল না।
আর সমিতির কোনো লোনটোন ছিল না, সে সমিতিতে সঞ্চয় জমা করার চেষ্টা করছিল। সমিতিওয়ালা ফার্স্টে এসে সে দেখেছে যে লাশটা একটা ঝুলন্ত অবস্থা, 3টা লাশ পড়ে আছে। সে আত্মচিৎকারে তখন প্রতিবেশী এবং মহল্লাবাসীরা লোকজন গিয়ে লাশগুলো উদ্ধার করে উঠানে এনে রাখলো। চেষ্টা করেছিল ফার্স্টে যে তাকে বাঁচানো যায় কি না কোনোভাবে, কিন্তু পরবর্তীতে লাশটা পুরো মৃতদেহ থাকার কারণে আর কোনো কাজ করা সম্ভব হয়নি। ধন্যবাদ আপনাকে। পল্লবী, পুলিশ যেটি বলছেন যে সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে এমনটা ধারণা করছেন তারা, এবং যারা প্রতিবেশী আছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে প্রতিদিনই ঋণের জন্য টাকার জন্য কিন্তু কেউ না কেউ তাদের বাসায় আসতো এবং চাপ দিত এবং নানা ধরনের হুমকি ধামকি দিত, এবং আসলে কি কারণে ঘটেছে সেটা এখনো পরিষ্কার না। শরীফ, সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, মিরপুর থেকে সহকর্মী জিনিয়া কবির সূচনা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। খবর এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আপনাদের নির্বাচনের প্রচারের খবর জানাতে চাই। জয়পুরহাটে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ এবং মুন্সিগঞ্জ থেকে সহকর্মী শুভ ঘোষ যোগ দিয়েছেন। আমরা যেতে চাই শুরুতেই জয়পুরহাটে হারুনুর রশিদের কাছে। হারুন, আমরা দেখতে পাচ্ছি আপনি একটি নির্বাচনী মিছিলে রয়েছেন, বাকি তথ্য জানতে চাই আপনার কাছে। শরীফ, শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু জয়পুরহাটে যে ভোটের যে পরিবেশ এটি কিন্তু বিরাজ করছে। জয়পুরহাটে দুটি আসনে কিন্তু এখন পর্যন্ত যে ভোটার যার প্রার্থী আছেন, প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত। তো আমি এখন আছি জয়পুরহাট 1 আসনের এখানে যে সংসদ প্রার্থী সাদেকুন নাহার শিখা, ঘোড়া মার্কা প্রতীক নিয়ে তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এই কিছু আগেই জয়পুরহাট সুগার মিল থেকে তিনি কিন্তু একটি মিছিল নিয়ে বের হয়েছেন শহরের প্রধান সড়কে। তো আমরা তার কাছে জানবো এখন পর্যন্ত ভোটের পরিবেশ আপনি কেমন দেখছেন, কিরকম অবস্থা? জি, ভোটের পরিবেশ আমি আলহামদুলিল্লাহ ভালো দেখছি। আমি সাবেকুন নাসিকা স্বতন্ত্র এমপি পদপ্রার্থী, এবং আমি আশাবাদ ব্যক্ত করি যে জনস্রোত তৈরি হয়েছে আমার ঘোড়া মার্কার, সেটা সাথে থাকলে 12 তারিখ পর্যন্ত যদি এটাকে আমরা বহাল রাখতে পারি, ইনশাআল্লাহ বিপুল ভোটে আমি জয়যুক্ত হব অবশ্যই, ইনশাল্লাহ। আমি আশাবাদী এই জনস্রোত, এই জনগণের ভালোবাসাকে সাথে নিয়ে 12 তারিখে ঘোড়া মার্কাকে দল মত নির্বিশেষে আমরা বিজয় করতে পারবো। আসলে জয়পুরহাট যে এখন পর্যন্ত কিন্তু জয়পুরহাট যে দুটি আসনের মধ্যে কিন্তু এখানে প্রার্থীরা যারা আছেন তার প্রার্থীরা কিন্তু শান্তিপূর্ণভাবে এই যে তারা ভোটের যে তারা কিন্তু এখানে বজায় রেখেছেন। কোনো এখনো বিশৃঙ্খলা বা অশান্তি কোনো সৃষ্টি হয় নাই। তো জয়পুরহাটে এই ছিল ভোটের প্রচারণা সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে যেতে চাই মুন্সিগঞ্জে, সেখানে শুভ রয়েছেন আমাদের সাথে। শুভ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন এবং সেখানেও নির্বাচনী প্রচারণা চলছে, বাকি তথ্যটুকু আপনার কাছ থেকে জানতে চাই। দর্শক, আমরা দেখাচ্ছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন এবং নির্বাচনের প্রচারণার যে উৎসবমুখর পরিবেশ, সেই চিত্র দেখাচ্ছিলাম।